পৃথ্বীরাজের বুক ধড়ফড় করছে। এমনটা তার সাথে হয় না কখনো। রোজ সকালে জগিং করে আসার পর পৃথ্বীরাজের নিজেকে খুবই হালকা লাগে, মেজাজ হয়ে যায় ফুরফুরে। কিন্তু আজ এর অন্যতা হচ্ছে কেন? বুক ধড়ফড় করছে, গলা শুকিয়ে আসছে, বুকের বাঁদিকে চিনচিনে এক ব্যথা। পৃথ্বীরাজ বারান্দায় বসে কোনো রকমে সুলোচনাকে ডাকার চেষ্টা করল। হাঁটার শক্তি নেই। শুকিয়ে যাওয়া গলা থেকে বেরিয়ে এলো এক অস্ফুট কিছু শব্দ। সুলোচনা, আহ সুলো, আহ আমি দম নিতে পারছি না সুলো। পৃথ্বীরাজ জোরে ডাকতে পারল না, সে হাঁপাচ্ছে। সুলোচনার কানেও পৃথ্বীরাজের কণ্ঠস্বর পৌঁছল না। রাস্তা দিয়ে জোরে হেঁটে যাচ্ছিল মধুকালী। এই দৃশ্য দেখে কোনো কথা না বলে দাঁড়িয়ে পড়ে সে। হাত দিয়ে মুখ ঢেকে সে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে। হালকা হেসে মুখের পান তুহ করে ফেলে সে আবার জোর পায়ে কাজের বাড়ির দিকেই হাঁটতে থাকে। পৃথ্বীরাজ ক্রমে বারান্দার ওপর ঢুলে পড়ল। সুলোচনা কিছু সময় বাদে হাতে চা নিয়ে বাইরে বেরিয়ে এসে পৃথ্বীরাজকে এইভাবে পড়ে থাকতে দেখে চিৎকার জুড়ে দেয়। রাজ, এ কি? রাজ, তোমার এ কি হলো? চোখ খুলছো না কেন তুমি? রাজ। অ্যাম্বুলেন্স ডাকা হলো। অ্যাম্বুলেন্সের জোরালো হুটারের আওয়াজ পাড়া কাঁপিয়ে পৃথ্বীরাজ আর সুলোচনার বাড়ির গেটে এসে থামল। সুলোচনা অচৈতন্য পৃথ্বীরাজের সাথে অ্যাম্বুলেন্সে উঠল। পিছনে বাইকে চলল পাড়ার কিছু লোকজন। এদের মধ্যে ছিল পৃথ্বীরাজের মাস্তুতো ছোট ভাই আর সুলোচনার জামাইবাবু, অর্চনার স্বামী। অ্যাম্বুলেন্সের ভেতর পৃথ্বীরাজের নিথর হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে কাঁদতে লাগলো সুলো। এ কি হয়ে গেল তার জীবনে? হুটার বাজিয়ে অ্যাম্বুলেন্স ছুটছে। যাওয়ার পথে সুলোচনা টেরিয়ে দেখে নিল তার দিদির বাড়িটা। অর্চনা বারান্দায় দাঁড়িয়ে আছে। রাতের নাইটিটা তার ছাড়া হয়নি। তার চোখের ভাষা সুলোচনা বুঝল না। সুলোচনা চোখ নামায়, চোখ দুটো বুজে ফেলে সে। পৃথ্বীরাজের কপালে কাঁপা কাঁপা হাত রাখে সুলো। জল ভরা চোখে দেখতে থাকে তার স্বামীকে। পৃথ্বীরাজের অচৈতন্য মুখটা তার বুকে যেন ছুরির আঘাত হানে। ঘন ঘন দীর্ঘশ্বাসে ভারাক্রান্ত হয়ে ওঠে সুলোর বুক। পৃথ্বীরাজের মলিন মুখ দেখতে দেখতে তন্দ্রা এসে যায় সুলোচনার চোখে। চোখের সামনে ভেসে ওঠে পৃথ্বীরাজের সেই হাসি মাখা মুখ। সেই প্রথম দিন যখন সুলোচনার হারিয়ে যাওয়া ফাইল পৃথ্বীরাজ হাসি মুখে এগিয়ে দিয়েছিল তার হাতে। মিষ্টি সেই হাসি, নিষ্পাপ তার চোখ। সুলোচনা এক ছাপোষা মধ্যবিত্ত বাড়ির মেয়ে। সুলোচনারা দুই বোন, অর্চনা আর সুলোচনা। অর্চনার বিয়ে হয়ে গেছে, স্বামী তার আর্মিতে। মাঝে মধ্যে সে বাড়ি ফেরে। সুলোচনা সদ্য সদ্য গ্র্যাজুয়েট হয়েছে। বিয়ের বয়স হলেও সুলোচনার বাবার সেই সাধ্য নেই যে খটা করে ছোট মেয়ের বিয়ে দেয়। জামাইয়ের কাছে হাত পাততে সে নারাজ। তাই সুলোচনা ঠিক করেছে সে নিজেই বিয়ের টাকা নিজেই জোগাড় করবে। টাকা না জোগাড় করতে পারলে সে বিয়ে করবে না। কারোর কাছ থেকে হাত পাতবে না সে। এতে যদি তার বিয়ে না হয় না হবে, কিন্তু হাত পেতে বিয়ে করবে না। এমনকি পণ দিয়েও বিয়ে করবে না। চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরতে থাকে সুলোচনা। প্রতিদিন জলখাবার খাওয়ার পর
তার মার্কশিট আর সার্টিফিকেট ফাইলে ভরে সম্ভাব্য চাকরির জায়গাগুলোতে ঘুরতে থাকে সে। কোনো ছেলের থেকে কম যায় না সুলোচনা। ধীরে ধীরে মনের জোর যেন জবাব দিতে থাকে তার। এত সব ট্যালেন্টেড মানুষের ফিরে একটি গ্র্যাজুয়েট মেয়ের কী বা সম্ভাবনা থাকতে পারে। চায়ের দোকানে বসে সুলোচনা ৭-৫ ভাবছে। ভাবতে ভাবতেই চায়ের দোকানে টাকা মিটিয়ে সে হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে যায়। অটোতে বসতে যাবে, হঠাৎ মনে পড়ে ফাইলটার কথা। আরে, আমার ফাইলটা গেল কোথায়? সুলোচনার কান মাথা গরম হয়ে যায়। দরদর করে ঘামতে থাকে সে। ছুটে আসে সে চায়ের দোকানে। দাদা, ও দাদা, একটু শুনবেন? চাওয়ালা ক্লান্ত দৃষ্টিতে তাকায়। দাদা, এই বেঞ্চটার উপরে আমি বসেছিলাম, আমার হাতে একটা গোলাপি ফাইল ছিল। ফাইলটা দেখেছেন দাদা? কোথাও খুঁজে পাচ্ছি না। আপনার এখানে চা খাওয়ার পর আমি অটো স্ট্যান্ডে গেলাম। অটোতে বসতে গিয়ে দেখি হাতে ফাইলটা নেই। চাওয়ালা সব শুনে উত্তরে বলল, আমি কি চা, ডিম টোস্ট এসব বানাবো, নাকি কে কি ফেলে গেল সেই সব দেখে বেড়াবো? আজও পাবলিক মাইরি। সুলোচনা বেঞ্চের ওপর ধপ করে বসে পড়ে। চোখ বেয়ে তার জল নামে। চাকরি, বিয়ে, তার সব স্বপ্ন আজকে শেষ হয়ে গেল। ও ম্যাডাম, শুনবেন? এদিকে একটু। হঠাৎ এক স্নিগ্ধ কণ্ঠস্বর তার ঘোর কাটায়। এই যে ম্যাডাম, আপনাকেই ডাকছি, একটু এদিকে তাকাবেন? সুলোচনা চোখ মুছে বাদিকে তাকায়। হাসি মুখে একটি যুবক দাঁড়িয়ে আছে তার ফাইলটি বুকে চেপে ধরে। ম্যাডাম, আপনি কি এই ফাইলটা খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। সুলোচনা চোখ ভরা জল আর মুখ ভরা হাসি নিয়ে যুবকটির হাত থেকে ফাইলটি নেয়। যতবারই চোখ মুছুক না কেন, জল তার পড়েই যাচ্ছে চোখ বেয়ে। ফাইলটা তো পাওয়া গেল ম্যাডাম, এবার একটু বসে চা খাই, যদি আপনার আপত্তি না থাকে। সুলোচনা হাসি মুখে তাকায়। চলুন। এই শুরু। এরপর প্রায় দেখা হতে থাকে পৃথ্বীরাজ আর সুলোচনার। পৃথ্বীরাজের বাবার বিজনেস আছে, সেখানে সেই আর তার বাবা ব্যস্ত থাকে। পৃথ্বীরাজের সুপারিশে সুলোচনা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি পায়। এক শুভ দিন দেখে বিয়ে হয় পৃথ্বীরাজ আর সুলোচনার। মাস কয়েক দুজনের ভালোই চলতে থাকে। সংসারে মন দেওয়ার ফলে চাকরিতে তেমন সুলোচনা মন দিতে পারছিল না। আসলে সুলোচনা তার সংসার এবং চাকরির মধ্যে ঠিকঠাক ব্যালেন্স করতেই পারছিল না। কয়েকবার ওয়ার্নিং পাওয়ার পর একদিন সুলোচনার চাকরিটাও চলে যায়। অনেক কষ্ট করেও যখন নিজের চাকরিটা বাঁচাতে পারে না সুলোচনা, তখন তার মধ্যে ধীরে ধীরে চলে আসে এক প্রকট ডিপ্রেশন। পৃথ্বীরাজের বাবা মা থাকতো গুজরাটে, তাই এখানকার বাড়িতে থাকতো সুলোচনা আর পৃথ্বীরাজ। বেশিরভাগ সময় তার একা বাড়িতে বসে থাকতে থাকতে মস্তিষ্কে ঘুরতে থাকে উল্টাপাল্টা বিভিন্ন চিন্তা ভাবনা। পৃথ্বীরাজ সেটা টের পাওয়ার সাথে সাথে উপায় খুঁজতে থাকে সুলোচনাকে ভালো রাখার। খুব ভালোবাসে সে সুলোচনাকে, তাই অনেক ভেবে চিনতে সুলোচনার দিদির বাড়ি যে পাড়ায়, পৃথ্বীরাজ সে পাড়ায় বাড়ি ভাড়া নেয়। দুই বোন একসাথে থাকবে, গল্পগুজব করে সময়টা বেশ ভালোই কাটাবে, এই ভেবে পৃথ্বীরাজ বাড়ি ভাড়া নিয়েছিল। ভুল ছিল না কিন্তু ভাবনাটায়। দুই বোনে কিন্তু ভালো মন্দ গল্প করে বেশ সময়টা কাটাতো। দিদির বাড়িতে অবশ্য দিদি আর তার বিছানায় পড়ে থাকা শাশুড়ি। সুলোচনা বুঝত দিদি তার বরকে খুবই মিস করে।
একা হাতে সংসার সামলানো তো আর চারটিখানি কথা নয়। জামাইবাবু তো বছরে মাত্র কয়েক মাসই আসার সুযোগ পায়। পৃথ্বীরাজের সাথেও অর্চনার বেশ ভালোই বন্ধুত্ব জমে। আসলে অর্চনা খুবই মিশুকে মেয়ে। খোলা মনে সকলের সাথে গল্পগুজব করা তার স্বভাবে ছোট থেকেই। সুলোচনা দেখে সুলোচনার উপস্থিতি এবং অনুপস্থিতি দুটোতেই পৃথ্বীরাজ মাঝে মধ্যেই তার দিদির বাড়িতে গল্পগুজব করতে চলে যায়। প্রথম প্রথম ব্যাপারটা ভালো লাগলেও পরবর্তী সময় সুলোচনার মনে অস্বস্তি দানা বাঁধতে থাকে। একদিন রাতে খাবার পর যখন সুলোচনা পৃথ্বীরাজের দিকে তাকিয়ে ভাবছে যে এই মানুষটা তাকে কত ভালোবাসে, হঠাৎ এক মন্তব্য তার মনটা ভেঙে দেয়। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে পৃথ্বীরাজ সুলোচনার উদ্দেশ্যে বলে, জানো সুলু, তোমার দিদির সাথে মেশার পর বুঝতে পারি তোমার দিদি কিন্তু বেশ একাকিত্বে ভোগে। তাহলে কি করা উচিত বলে তোমার মনে হয়? কি আর করবি, যেমন আমরা যাই, যেমন আমরা গল্প করি, যেমন আমরা একসাথে খাওয়া দাওয়া করি মাঝে মধ্যে, তাই করব। এর বাইরে আর কী বা করা যেতে পারে, যতক্ষণ না জামাইবাবু রিটায়ারমেন্ট নিয়ে চলে আসছে। এত কি মোবাইল ঘাঁটো তুমি সারাদিন? কথা বলছো আমার সাথে, কিন্তু নজর তোমার মোবাইলে। পৃথ্বীরাজ হালকা হেসে বলে, এই দেখো না তোমার দিদি একটার পর একটা রিল পাঠিয়ে যাচ্ছে। বুঝি না বাবা, এত মজার মজার রিল অর্চনা পায় কোথা থেকে? রিল? তুমি রিল কিভাবে দেখছো? তোমার কি ফেসবুক, ইনস্টাগ্রাম আছে নাকি? তুমি তো বলেছিলে এসব তুমি পছন্দ করো না। আর বলো না, সেদিন সন্ধ্যাবেলা কাজ ফেরত তোমার দিদির বাড়িতে গেলাম। কি একটা ওষুধ আনতে বলেছিল ওর শাশুড়ির জন্য। চা খেতে খেতে গল্প আড্ডা দিচ্ছি, হঠাৎ করে সে আমায় প্রায় জোর করেই ফেসবুক অ্যাকাউন্ট খোলালো। বলল মেসেজ আর রিল পাঠাবি। ও তাই নাকি? তো দিদি জোর করলো আর তুমিও মেনে নিলে? বাহ, তোমাদের বন্ধুত্ব কিন্তু বেশ জমে উঠেছে। সুলোচনা হেসে হালকাভাবে কথাগুলো বলল, ঠিকই, কিন্তু কোথাও একটা জ্বালা ধরছিল তার। তা বলতে পারো, আমরা তো প্রায় একই বয়সের, তাই বোধহয় জমে ভালো বলে পৃথ্বীরাজ হেসে ওঠে। তো পৃথ্বীরাজ, দেখি তোমার অ্যাকাউন্টটা। এই নাও দেখো। তোমার তো অনেক বন্ধুও জুটে গেছে দেখছি অ্যাকাউন্টে। আর বলো না, ক্লায়েন্টরা জানার সাথে সাথেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে পাঠিয়ে পাগল করে ছাড়ছে। ভদ্রতার খাতিরে অ্যাকসেপ্ট না করলেই নয়। চ্যাটিংটা দেখার চেষ্টা করে সুলোচনা, তার দিদি আর পৃথ্বীরাজের মধ্যেকার। হাসি এখন আর সুলোচনার মুখে নেই। তার ধারণা বিপরীত সন্দেহ করার মতো কিছুই পায় না সে, যেন আরও বেশি অস্বস্তিকরের মধ্যে ফেলল সুলোচনাকে। ও বৌদি, তুমি যদি এইভাবে হাল ছাড়তে থাকো, দাদা কিন্তু কিছুদিন বাদে তোমার ওই দিদির বাড়িতেই থাকতে শুরু করবে, এই বলে দিলুম। পান চিবোতে চিবোতে মধুকালীর মুখে কথাগুলো শুনে চমকে ওঠে শুলো। কি যা তা বলছিস তুই? আরে বৌদি, যা দেখছি যা বুঝছি তাই বলছি। পুরুষ মানুষ তো আর কম ঘাটলুম না। এক নারীতে সুখ পায় না এরা, সেই জন্য অজুহাত দিয়ে দরদ দেখে শরীর আলানো পুরুষ মানুষের স্বভাবগ স্বভাব। দুদিন বাদে বাদে এই পৃথ্বীরাজের অর্চনার বাড়িতে যাওয়া মোটেই পছন্দ হয় না সুলোচনার। সেদিন রাতে সুলোচনা পৃথ্বীরাজকে জিজ্ঞাসা করেই ফেলে, রাজ, তোমার কি আর আগের মতো আমাকে ভালো লাগে না? হঠাৎ এমন প্রশ্ন? তুমি তো এখন আর আমার সাথে সেইভাবে কথাই বলো না, আমাকে ছুঁয়েও দেখো না, আমার প্রশংসাও কিছু বলো না, আর আমার সমালোচনাতেও কিছু বলো না। সুলোচনা,
তুমি না বড্ড বেশি ভাবছ। তুমি জানো আমি কতটা ভালোবাসি? তোমার ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে আমি ভাবি। যে স্বাধীনতা তুমি পাও, তুমি ভেবে দেখেছ কটা মহিলা সেই স্বাধীনতা পায়? তুমি আমার জীবন। আচ্ছা, আমি কখনো তোমার কোনো কিছুতে বাধা দিয়েছি? পৃথ্বীরাজ, তুমি কথাগুলো এমনভাবে বলছো যেন তুমি আমার মালিক আর আমি তোমার দাসী। দয়া করেছো যেন তুমি আমাকে স্বাধীনতা দিয়ে। তুমি কোন কথার কীরকম মানে বার করছো শুলো? আমি খালি এটাই বলতে চাইছি পৃথ্বীরাজ, যে আমাদের মধ্যে আর সেই ব্যাপারটা নেই। তুমি আর আগের মতো আমার কথাও শোনো না, আমাকে আদরও করো না। দু একদিন আমাদের মধ্যে হয়তো একটু দূরত্ব হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই আমার ব্যবসার কারণে। একটু টেনশনে আছি, তাই বলে তুমি এভাবে একটা উপসংহার টানতে পারো না সুলোচনা। তাই নাকি? তাহলে দিদির বাড়িতে রোজ রোজ যাও কি করে? সে তো আমি তোমার মা বাবার বাড়িতেও প্রায় যাই। দুটো জিনিস এক না পৃথ্বীরাজ, কেন তুমি বোঝো না? সুলোচনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে পাশের ঘরে চলে যায়। পৃথ্বীরাজ হাঁ করে তাকিয়ে থাকে। কদিন বাদে সুলোচনা আবার আক্রমণ করে পৃথ্বীরাজকে। গতকাল তুমি দিদির বাড়ি গেছিলে? দুপুরে খেতে বসে পৃথ্বীরাজকে প্রশ্ন করে সুলোচনা। হ্যাঁ, অনেকদিন যাওয়া হয় না, তাই ভাবলাম একবার দেখা করে আসি। ফোনে বলেছিল সেদিন তার শরীরটা বিগত কিছুদিন ভালো যাচ্ছে না। তুমি বারণ করার পরে তো খুব একটা যাই না, ফোনটা পেয়ে তাই গেছিলাম। তুমি যাওয়ায় দিদির শরীর ভালো লাগছে তো এখন? শরীর জুড়িয়েছে তোমাদের এখন? কেমন ধরনের কথা এগুলো সুলোচনা? তোমার মতো মেয়ের মুখে এই ধরনের নোংরা কথাবার্তা মানায় না। আমার ঘেন্না করছে তোমার সাথে একসাথে বসে খেতে। টেবিল ছেড়ে উঠে পড়ল পৃথ্বীরাজ। থালায় পড়ে থাকে তার মাখা ভাত, অর্ধেক খাওয়া মাছ আর বেগুন ভাজা। পৃথ্বীরাজের উঠে যাওয়ায় সুলোচনা আরও রাগে ফুঁসতে থাকে। মধুকালীর কথা মনে পড়ল সুলোচনার। কাজ করতে করতে মধুকালী সুলোচনার মুখের দিকে তাকিয়ে থাকে। দাদাবাবুকে এখন ঘরে প্রায় দেখতেই পাই না। ছুটির দিনগুলোতে দাদাবাবু যায় কোথায়? ঘর মুছতে মুছতে মধুকালীর মাঝে মাঝেই এমন সব প্রশ্ন করে। জানি না রে, বোধহয় বন্ধুদের সাথে আড্ডা মারে। সারা সপ্তাহ তো প্রচণ্ড খাটাখাটনি করে। ও তাই বুঝি? তা তোমার দিদিও কি ওই একই বন্ধুদের বাড়ি যায় বৌদি? তাচ্ছিল্যের হাসি মধুকালীর মুখে। মানে? শাড়ি ভাঁজ করা থেমে যায় সুলোচনার। হাঁ করে তাকিয়ে থাকে সে মধুকালীর মুখের দিকে। না, ওই সেদিন দাদাবাবুর বাইকের পেছনে তোমার দিদিকে দেখলাম কোথায় যেন যাচ্ছে, তাই ভাবলাম হয়তো একই বন্ধুর বাড়িতে দুজনে যাওয়া পড়েছে। আমি তো অবশ্য তোমার দিদিকে প্রথমে দেখে ভেবেছিলাম তুমি। বুড়ি শাশুড়িকে ফেলে রেখে এদিক ওদিক প্রায় ঘুরে বেড়ায় তোমার দিদি। কবে রে? মধুকালীর মুখে এই কথা শুনে ভ্রু কুঁচকে সুলোচনা বলে, কার কথা বলছিস তুই? মধুকালী মুখের পান থুহ করে ফেলে বলে, ওগো গত পরশু দিন। এর আগেও ৩-৪ বার দেখেছি, কিন্তু যাই বলো তাই বলো, তোমার দিদিকে দেখলে কিন্তু তোমার দিদি কম তোমার বোন বেশি মনে হয়। ফিগারটা যা ধরে রেখেছে না। কথাগুলো শুনে জ্বলে ওঠে সুলোচনা। সারা শরীরে মনে হয় যেন তার বিষাক্ত বিচে হুল ফোটাচ্ছে। বৌদি, তোমাকে একটা কথা বলবো গো, যদি রাজি থাকো। তোমার ভালোর জন্যই বলবো। তোমার নুন খেয়েছি তো। কী কথা? কঠিন কণ্ঠে সুলোচনা জানতে চায়। জামাইবাবু যে ফাঁদে পড়েছে সেখান থেকে টেনে বার করা তোমার সাধ্যি না। ও কেউ পারবে না। ওরা দুজনে কখনো শিকার যাবে না ওদের মধ্যে কিছু আছে।
এ বন্ধ করতে গেলে টোটকা করতে হবে গো, টোটকা বলে মধুকালী চুপ করে যায়। তারপর এক কর্কশ হাসি হেসে পুরো বাড়ি এক বিষাক্ত কালো ধোঁয়ায় ভরিয়ে দেয়। টোটকা? সে আবার কি? অবাক হয়ে জানতে চায় সুলোচনা। সুন্দরবন ফেরত এক সাধুর সাথে আমার কয়েকদিন যাবৎ ভালোই আলাপ জমেছে গো, যেন সাক্ষাৎ জটাধারী তন্ত্রসাধক মহাদেব। রোজ সন্ধেবেলায় ওনার গল্প প্রবচন শুনতে যাই গো। অনেকে যায় শুনতে, আমি একা না, কিন্তু সাধুবাবু আমাকে বেশ পছন্দ করে। ওনার টোটকার জন্য দরকারি অনেক কিছুই, শিকড় বাকড়, ইঁদুর বাদুর, শ্মশানভস্য আমি এনে দিই। সাধুবাবার থানেই একদিন এক মহিলা এসেছিল স্বামীকে পরস্ত্রীর হাত থেকে ছাড়াতে। সেখানেই জানতে পারি যে সাধুবাবার বিশেষ টোটকা আছে এ সমস্ত পরিস্থিতি সামলানোর। কোন ভুলভাল লোকের খপ্পরে পড়েছিস তুই মধুকালী? আমি ভালোই বুঝতে পারছি তোর মাথাটা খেয়েছে ওই সাধু বাবা। আরে না গো না বৌদি, তুমি বোঝো না, জানো না, সরল তুমি, না জানার বাইরে অনেক কিছু আছে। বাদ দাও, তুমি আমায় 1000 টাকা দাও দেখি। তোমার বর আর তোমার ওই দিদি দুজনেরই ওই সাধু বাবার টোটকা লাগবে। সুলোচনা চুপচাপ হয়ে যায়, তার দৃষ্টি হয়ে যায় স্থির। তার মুখে চিন্তার কালো মেঘ নেমে আসে। মধুকালী মুচকি হাসে, জোরে জোরে গান করতে করতে চলে যায় সে। অর্চনার স্বামী এসেছে প্রায় বহু মাস বাদে। সবাই খুব খোশ মেজাজে আজ। উল্লাসে ভেসে চলেছে উপস্থিত সবাই। হিন্দি গানের তালে তালে নাচ করছে অর্চনা, অর্চনার বর, কয়েকজন বন্ধুবান্ধব আর পৃথ্বীরাজ। সুলোচনা দূরে একটা চেয়ারে বসে দেখছে সব কিছু। অর্চনাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। এই প্রশংসাটা পৃথ্বীরাজ এ বাড়িতে এসেই সবার সামনে করেছে। রাত তখন 11:30। সবার চোখের আড়ালে সুলোচনা একটি কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে মিশিয়ে দেয় মধুকালী রানার টোটকা। হিন্দি গানের তালে তালে সুলোচনা এবার একটু নাচতে থাকে। এক ফাঁকে সে কোল্ড ড্রিঙ্কসটা এনে খাইয়ে দেয় পৃথ্বীরাজকে। তারপর পৃথ্বীরাজের গলা জড়িয়ে নাচতে থাকে আবার। কিছু সময় বাদে কোল্ড ড্রিঙ্কসের আরেকটা গ্লাস এনে খাইয়ে দেয় অর্চনাকে। সেই কোল্ড ড্রিঙ্কসের গ্লাসেও সে মিশিয়েছিল মধুকালী রানা টোটকা। মধুকালী বলেছে এই টোটকায় নাকাজ হলে সাধু বাবা বলেছে আরও কঠিন টোটকা দেবে। তার জন্য অতিরিক্ত টাকা লাগবে না, পাল্টাবে চরিত্র, পাল্টাবে মন, পাল্টাবে ধরন ধারণ। পৃথ্বীরাজ সুলোচনাকে চোখে হারাবে আর অর্চনা পৃথ্বীরাজকে এড়িয়ে চলবে, পৃথ্বীরাজও অর্চনাকে এড়িয়ে চলবে। মধুকালী ভরসা দিয়েছিল সুলোচনাকে। বাড়ি ফেরার পর পৃথ্বীরাজ আবার অর্চনার কথা বলতে থাকে। আজ অর্চনা কতদিন বাদে কী যে ভীষণ খুশি। ওর হাসি, ওর নাচ, ওর কথা শুনলেই বোঝা যাচ্ছে। খুব ভালো লাগছিল আমার। মেয়েটা ভীষণ একাকিত্বে ভোগে। এতক্ষণ চুপচাপ সব কথা শুনছিল সে পৃথ্বীরাজের, কিন্তু সুলোচনা নিয়ন্ত্রণে থাকতে পারে না। তুমি কি ভাবো পৃথ্বীরাজ? আমি জানি না কিছুই? তোমার আর দিদির মধ্যে যে পরকীয়া চলছে সেটা আমার চোখ কেন সকলের চোখেই ধরা পড়েছে। পৃথ্বীরাজ অবাক চোখে তাকিয়ে থাকে সুলোচনার দিকে। প্রথমে সে কিছুই বুঝতে পারে না। নিজেকে কিছুটা সামলে নিয়ে পৃথ্বীরাজ সুলোচনাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুলোচনা কিছুই বোঝার মতো অবস্থায় নেই। ধীরে ধীরে তার কাণ্ডজ্ঞান হারাতে থাকে সে। মুখে যা আসে তাই সে বলতে থাকে পৃথ্বীরাজকে। পৃথ্বীরাজও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। পৃথ্বীরাজ এবার সুলোচনাকে কথা শোনাতে শুরু করে। একে অপরকে
নিষ্ঠুরভাবে বাক্যবাণে বৃত্ত করতে থাকে। পৃথ্বীরাজ থাকতে না পেরে হাত তোলে। সুলোচনা চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। পৃথ্বীরাজ ছুঁড়ে ফেলে দেয় তাদের দেওয়ালে ঝুলতে থাকা বিয়ের ছবিটা। সুলোচনা হাতের কাছে যা পায় ছুঁড়ে ফেলতে থাকে মেঝেতে। রাত কাটে। পরের দিন সকালবেলা ঘুমন্ত সুলোচনার দিকে এক ঝলক দেখে রেডি হয়ে যায় পৃথ্বীরাজ জগিং করতে। গতরাতে অশান্তি কুড়ে কুড়ে খেতে থাকে পৃথ্বীরাজকে। সে স্বপ্নেও ভাবেনি সুলোচনার মতো মেয়ে এই ধরনের চিন্তাধারা পোষণ করতে পারে। আচরণে তার এ ধরনের পরিবর্তন আসতে পারে। পৃথ্বীরাজ নিজেও মানুষ থেকে জন্তুতে পরিণত হতে পারে। সে তার স্ত্রীর গায়ে হাত তুলবে? ভয়ঙ্কর পাপবোধে পৃথ্বীরাজের শরীর যেন শিথিল হয়ে যায়। কোথায় গেল তাদের মধ্যে গড়ে ওঠা সেই নিষ্পাপ প্রেম? হঠাৎ তার ফোন বাজে। অজানা নাম্বার থেকে পৃথ্বীরাজ প্রথমে দ্বিধাগ্রস্ত হয়। তারপর সে ফোনটা রিসিভ করে। বিপরীত দিক থেকে এক নারীকণ্ঠ বলে ওঠে, আপনি আমায় চেনেন না, কিন্তু আপনার এই পরকীয়া আপনার স্ত্রীর মাথা খারাপ করে দিয়েছে। আপনার প্রাণ বিপন্ন। এক সাধু বাবার থেকে টোটকা নিয়ে আপনার এবং আপনার প্রিয় বান্ধবীর উপর আপনার স্ত্রী বশীকরণ এবং নানান নোংরা টোটকাবাজি করেছে। বিশ্বাস না হলে আপনার বাড়ির কাজের লোকের সামনে বউকে জিজ্ঞাসা করুন। কথা সম্পূর্ণ না করেই ফোনটা কেটে দেয় সেই অজানা নারী কণ্ঠ। পৃথ্বীরাজ কল ব্যাক করে, কিন্তু নাম্বারটা আউট অফ রিচ আসে। পৃথ্বীরাজের কান গরম হয়ে যায়, মাথা যেন ঘুরতে থাকে। তার প্রাণের থেকে প্রিয় সুলোচনা তার উপর টোটকা করেছে। বিশ্বাস করতে পারে না পৃথ্বীরাজ। কোথায় গেল সুলোচনার শিক্ষা দীক্ষা, প্রেম, বিশ্বাস? জগিং পুরো না করে পৃথ্বীরাজ বাড়ি ফেরে। তার বুক ধরফর করছে, গলা শুকিয়ে আসছে। চিনচিনে এক ব্যথা অনুভব করে সে বুকে। সে সুলোচনাকে ডাকার চেষ্টা করে, হুটার বাজছে অ্যাম্বুলেন্সের। কি হয়ে গেল তার সুস্থ সবল স্বামী পৃথ্বীরাজের? সুলোচনা ভেবে পায় না তার মতো শিক্ষিত একটি মেয়ে এক অশিক্ষিত কাজের মেয়ের কথায় টোটকা করতে গেছিল তার স্বামী আর তার নিজের দিদির ওপর। সুলোচনা ভেবে পায় না তাহলে গতকালে কোল্ড ড্রিঙ্কসে সে যা মিশিয়ে খাইয়ে দিয়েছিল পৃথ্বীরাজকে, সেজন্যই অসুস্থ হয়ে পড়ল সে। তাহলে কি তার দিদিও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে? সুলোচনা নিজেকে গালি দিতে ইচ্ছা করে, নিজের গালে চড় মেরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। কত বড় পাপী সে! অ্যাম্বুলেন্স যখন অর্চনার বাড়ির সামনে দিয়ে যায়, অর্চনা তখন গতরাতের নাইটিটা পরে বারান্দায় দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্সের হুটারের আওয়াজ কমতে কমতে হাওয়ায় মিলিয়ে যায়। অর্চনা এক পা দুপা করে ঘরের ভেতরে আসে, জল খায়। হঠাৎ দরজায় বেল বাজে। অর্চনা দরজা খোলে। এক নারী সর্পিল গতিতে এসে মেঝের উপরে বসে। বলি, ও বৌদি, তোমার টোটকা তো বেশ কাজে লেগেছে গো। এত তাড়াতাড়ি কাজ দেবে বুঝিনি গো। এক মুখ পান চিবাতে চিবাতে মধুকালী হায়নার মতো হেসে ওঠে। তা বলি, জামাইবাবুর প্রাণে বাঁচবে তো? বাঁচবে না কেন? স্থির কণ্ঠে জবাব দেয় অর্চনা। এই নে তোর 10,000 টাকা। সুলোচনা তোকে যদি আমার কথা জিজ্ঞাসা করে, বলবি আমার বমি আর জ্বর এসে শরীর খুব খারাপ। মধুকালী হেসে বলে, এমনটা কেন করলে গো দিদি? সুখের সংসারে তুমি এইভাবে ভেঙে দিলে। নিজেও পাপ করলে, আমায়ও পাপে জড়ালে। বলি, আমার এতে কোনো অসুবিধা নেই। টাকার নাম বাপধন, টাকা পেলে মধুকালী বেজায় খুশি। এই বলে মধুকালী আবার হায়নার মতো খ্যাক খ্যাক করে হাসতে থাকে। তুই এখন যা, আর শোন, তোর সাথে যে আমার কোনো যোগাযোগ ছিল
কখনো সেটা কোনো কাকপক্ষী যেন টের না পায়। মধুকালী গুনগুন করে গান গাইতে গাইতে এক সর্পিল গতিতে বেরিয়ে যায় ঘর থেকে। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে নাক কুঁচকে জিজ্ঞাসা করে, তা বলি ওই টোটকার গুঁড়োটা কী ছিল গো? গ্লুকন্ডি নাকি চিনির গুঁড়ো? অর্চনা হালকা হেসে বলে, সন্দেহ।